নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বাংলার খবর কি জ্যাক অলিভল স্টুডিও থেকে। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়া। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। খবর কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। বর্তমানে বাংলা ধুঁসছে কুলতলির ঘটনায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। মেধাবী ছাত্রী, স্বপ্ন ছিল অনেক, জানিয়েছে ছোট উমার শিক্ষিকা। কি হয়েছিল সেদিন রাস্তায়? বাবার দোকান থেকে বাড়ি যাওয়ার পথেই কেন বা সেই ছোট্ট উমা উঠেছিল সাইকেলে? তাকে কি ভয় দেখানো হয়েছিল? প্রশ্ন একাধিক, যদিও উত্তর অধরা। টিউশন পড়ে আর ফেরা হলো না বাড়ি। বিকেল 5টায় শেষবার বাবার সঙ্গে দোকানে দেখা। বাবাকে জানিয়েছিল বাড়ি যাচ্ছে, কিন্তু বাড়ি ফেরা আর হলো না ছোট্ট উমার। এই যে স্কুল রয়েছে, যে স্কুলটা এই মুহূর্তে বিপুল গন্ডগোলের জেরে কার্যত যে বিক্ষোভ কার্যত আশ্রয় পড়েছে বিভিন্ন জায়গায়, তার জেরে স্কুল আজকের বন্ধ রয়েছে। ঠিক সকালবেলা আসতো এবং 2:30টার মধ্যে তার ছুটি হয়ে যেত। ঘটনার দিন মুস্তাকিনের সাইকেলে তাকে কিভাবে দেখা গেল? তাহলে কি বাড়িতে ছেড়ে দেবো এমন একটা প্রলোভন দিয়ে তাকে সাইকেলে উঠিয়ে কার্যত অ্যাবডাক্ট বা কিডন্যাপ করা হয়, এমনটাই কিন্তু সন্দেহ পরিবারের সদস্যরা করছেন। হ্যাঁ, ওখান থেকে সবসময় যাতায়াত করে। মেয়েটা ভালো রেজাল্ট করতো। কিসে করে যেত এখান থেকে যখন বাড়িতে যেত? এখানে যখন ওনার বাবার এখানে হচ্ছে বাইক ছিল, দোকান আছে, ওই দোকানে উনি থাকতো। তারপরে বাবার সঙ্গে করে নিয়ে বাড়ি যেত। মেধাবী ছাত্রী ছিল কুলতলির এই ছোট্ট উমা। স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার। সবকিছু অপূর্ণ রেখেই চলে যেতে হলো তাকে। ক্লাস 4 পড়তো আর অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। ফার্স্ট হতো সবসময়। ছুটি হলো কখন? ওর ছুটি হয়ে গেছিল 5টার সময়। ওই দাঁড়িয়ে ছিল ওর বান্ধবী। বান্ধবী। আচ্ছা, বান্ধবীর সঙ্গে কি হেঁটে গেছিল? তারপর হ্যাঁ, আপনি শেষ তখনই দেখলেন তাকে? ও সবসময় বাড়ি থেকে ওর বাবার সাথে আসতো, একা আসতো না। আচ্ছা, সেদিনকার বান্ধবীর সঙ্গে বেরিয়ে যায়। হ্যাঁ, এসেছিল বাবার সঙ্গে, গেছে বন্ধুর সঙ্গে। টিউশন শেষে বাবার সঙ্গে দেখা করে বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল কুলতলির ছোট্ট উমা। রাস্তাতেই অভিযুক্ত মোস্তাকিনের সাইকেলে উঠেছিল সে। কেন বান্ধবীকে ছেড়ে হঠাৎই বা মোস্তাকিনের সাইকেলে উঠল উমা? প্রলোভন নাকি ভয় দেখানো হয়েছিল তাকে? মেয়ে খাবার কিনছিল, ও তখন ছাড় হয়ে গিয়ে অন্যজনের সাইকেলে এসছে, ও দেখতে পায়নি। আচ্ছা, এবার কিছু দূর এসে ও যখন হাতছানি দিয়ে বলছে, তখন ও বলছে যে আমি বাড়ি যাচ্ছি। এই পর্যন্ত ও দেখেছে, আর দেখেনি। ঠিক সময় যদি পুলিশ ব্যবস্থা নিত, হয়তো মেয়েটাকে প্রাণে বাঁচানো যেত। 8টার সময় যখন তার বাবা বাড়িতে ফিরে দেখে যে মেয়ে বাড়িতে ফেরেনি, সেই সময় সে যায়, তার বাবা যায় একটা আউটপোস্টে, অর্থাৎ মহিষমারি আউটপোস্টে। সেই আউটপোস্ট থেকে জানানো হয় এখানে কিছু হবে না, আপনারা থানায় যান। এবং কোন থানা সেটা নিয়েও কিন্তু এই থানার আন্ডারে না ওই থানার আন্ডারে, এটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। বিচারের দাবিতে ফুঁসছেন কুলতলির বাসিন্দারা। নিরাপত্তা নিয়েও একরাশ ক্ষোভ কুলতলিবাসীর। উনি 1000 টাকা করে পশ্চিমবঙ্গে দেখছি বলছে। পশ্চিমবঙ্গের মা বোনেরা বাচ্চা কাচ্চাদের কে প্রোটেকশন দেবে, কে দেখবে? আজকের প্রধান মেসেজ চলে যেত, আজকের সংসদের মেসেজ চলে যেত, আবার পুলিশদের মেসেজ চলে যেত, ওরা কি চুপ করে থাকতো? অভয়ার বিচার পাওয়ার আগেই কুলতলিতে নাবালিকা খুন। ফের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। বিচার পাবে তো ছোট্ট উমা? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার আনাচে কানাচে। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুলতলির ছোট্ট উমাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। এর মাঝেই কুলতলির ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু একটা ঘটনা ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হয় বলে নাগরিক আন্দোলনকে কার্যত কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে কার্যত যখন প্রশ্ন উঠে আসছে,
তখন পুলিশের ভুল ধরা উচিত নয়। স্পষ্ট বার্তা দিচ্ছেন কে? না রাজ্যেরই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। অভয়া হোক বা কুলতলির ছোট্ট উমা, নারী নির্যাতনের ঘটনায় আজ জর্জরিত বাংলা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন বাংলায় কিছু ঘটে গেলে চিৎকার বেশি হয়। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। তো অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। এদিকে কুলতলির ঘটনাতেও একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এ প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই। মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না, কেন্দ্রীয় হসপিটালে চাই। নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় যখন কাঠগড়ায় পুলিশ, তখন তাদের পাশেই দাঁড়াতে দেখা গেল পুলিশ মন্ত্রী মমতাকে। পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়। বন্যার ত্রাণেও অনেক কাজ করেছেন আপনারা, এই কাজগুলো কেউ মনে রাখে না। একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে। কাজ যে করে ভুল সে করে, রাইট টু মেক ব্লান্ডার্স। আর কত অভয়া বা উমাকে প্রাণ দিয়ে সেই ভুলের মাসুল চোকাতে হবে? মানুষ কোথাও পুলিশের প্রতি আস্থা দেখাচ্ছে না তো, এবং আমি এটাই বলছি যে এটা হচ্ছে সাইন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এই মুহূর্তে বাংলার মানুষের কোনো আস্থা নেই। সেই জন্য আমরা ওনাকে বারবার বলছি অনেক হয়েছে আপনি। এদিকে পক্সো আইনে মামলা রুজু না করায় কুলতলির ঘটনায় হাইকোর্টে ভর্ৎসিত হয়েছে পুলিশ, কিন্তু তাতেও জেলা পুলিশের সুর নরম হয়নি। ভিকটিমের বাবা, ভিকটিমের মা, ভিকটিমের ফ্যামিলি, ওনারা যা চাইছে আমরা ওনাদেরকে ওই সাপোর্ট দিচ্ছি। আমরা কিন্তু হাইকোর্টে গেছি আর মাননীয় বিচারপতি উনি এটাকে অর্ডারও দিয়েছেন আমাদের ফেভারে। জয়নগরের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন নওশাদ সিদ্দিকী। পরে যান ছোট্ট উমার বাড়িতেও। যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশি গাফলতি আছে, সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি ক্লোজ করা হচ্ছে, সেটাও আজকে জবাবদিহির জন্য রাস্তায় আমরা দেব। এদিন দুপুরেই কুলতলিতে কলকাতা থেকে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা যান নিহত উমার বাড়িতে। রাতে যান আরজি করের জুনিয়র চিকিৎসকরাও। বাদ যায়নি সিপিএম জেলা নেতৃত্ব। এইসবের মাঝে চাপা পড়ে যাবে না তো খুপিয়ে কান্নার শব্দ? রিপাবলিক বাংলা। গৃহবধূকে ধর্ষণ করে খুন, অভিযুক্তকে বাড়ি থেকে টেনে বের করে গণপিটুনি উত্তেজিত জনতার। পুলিশ উদ্ধার করে অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গৃহবধূকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ। ধর্ষণের পর কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ পটাশপুরের বাসিন্দা সুখচাঁদ মাইতির বিরুদ্ধে। কীটনাশক খাওয়া অবস্থাতেই ওই গৃহবধূকে উদ্ধার করা হয়, হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘর থেকে কার্যত টেনে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন, এবং ধর্ষণ করার পরে তার মুখে বিষ ঢেলে দেন বলে এমনটাই অভিযোগ। এই জায়গায় ঘটনাটি ঘটে, সেখানে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করেছে, এলাকার পুলিশ এবং এসডিপিও, এবং তারা কিন্তু এসেছেন। আমি আমার শুয়েছিলাম, মা পিছনে আমার মানে ছাগল বাছুরা আছে, পিছনে ছাগল বাছুর দেখতে গেছিলো, ওখান থেকে মাকে টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে যাওয়ার পর থেকে ওখানটায় যখন দেখি মা অসুস্থ হয়ে পড়ে আছে, তারপর এখানে হসপিটালে নিয়ে আসা হবে। এখন কি চাচ্ছেন? এখন কি চাচ্ছি? বিচার চাচ্ছি। এসে বলছে যে তুই ওই দিন কি দেখেছিস? না তোরা এই যে ওর বাড়ি থেকে বেরিয়েছিস, এইটুকুই দেখেছি। কি করছিলিস আমি তো জানি না, তোরা বাঁচলি মরলি সেটা আমারও জানা দরকার নেই, আমি কাউকে কিছু জানিও না, শুধু দেখেছি। বলছে না তুই অনেক কিছু জানিস, তুই ভালো করে বল, নাহলে তোকে মেরে ফেলবো। তোকে আমি বেশি দিনের 4-5 দিনের মধ্যে তোর অবস্থা খারাপ, তোকে আমি শাসিয়ে যাচ্ছি, এবং মানে যাচ্ছাদাভাবে গালাগালি। গ্রামবাসীদের অভিযুক্ত ওই সুখচাঁদ মাইতি তৃণমূলের কর্মী। প্রায় 20 বছর আগে নিজের স্ত্রীকে জলে ডুবিয়ে খুন করেও পার পেয়ে যায় এই অভিযুক্ত। ব্যবস্থা নিতে পারেনি, এতটা প্রভাবশালী লোক। হ্যাঁ, ওই ব্যক্তির চাষ বন্ধ করে দিচ্ছে বাইরের লোকের। তারপরে বছর 20 আগে ও স্ত্রীকে মারিয়া জলে ডুবিয়ে দিচ্ছে, মারিয়া দিচ্ছে, সে কেস থেকে ও পার পাইছে।
ক্ষিপ্ত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণপিটুনি দেয়, আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মৃত্যু হয় পটাশপুরের অভিযুক্তের। এইসব ঘটনা ভাইকে মারছে, এ করছে, সে করছে, এটা শুনল ভাই হয়েছে এই যে ঘটনা ওরা আলাদা থাকি, সে আলাদা থাকে। কি ব্যাপার ওরা আমি বলতে পারবো না। মেয়েটা শালি সম্পর্ক, আচ্ছা আচ্ছা মানে আমার ছোট ভাইয়ের মানে বলকে এগুলোকে বেঁচে আর সেখানে এগুলো। পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার। অভিযুক্তকে উদ্ধার করতে এলে বাধা দেওয়া হয় পুলিশকে। তবে ধর্ষণের কোনো তথ্য পুলিশ পায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। বিভিন্ন মিডিয়ার ধর্ষণ সংক্রান্তে যে তথ্য প্রচার করা হচ্ছে এখনো অবধি সেই বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি। লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে, ওইমে भी ধর্ষণ के কোনো উল্লেখ করা নাই। বাকি তথ্য আমরা পিএম রিপোর্ট আসার পরে জানতে পারবো। আর্চিকর কাণ্ড, তারপর কুলতলি ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আর এবার পটাশপুরের ঘটনাতে আবারও প্রশ্নের মুখে এ রাজ্যের নারী নিরাপত্তা। বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। পণ্যবাহী ট্রাক নিয়ে নেপালে গিয়েছিলেন চোপড়ার বাসিন্দা পদ্ম রায়, কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না বাড়ি। মাওবাদী হামলার মুখে প্রাণ গেল তার। শুধুমাত্র একটি গাড়ি নয়, ভারতের দিকে আসা একের পর এক গাড়িতে ধরিয়ে দেওয়া হলো আগুন। ঘটনার তদন্তে নেমে 6 জনকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। নেপালে পণ্য নিয়ে গিয়ে প্রাণ গেল বাংলার ট্রাক চালকের। অভিযোগ, মাওবাদী হামলায় ঝলসে মৃত্যু হলো ট্রাক চালকের। ঘটনায় কান্নার রোল উত্তর দিনাজপুরের চোপড়ার চপলগঞ্জ এলাকার। গত 22 সেপ্টেম্বর পাট বোঝাই লরি নিয়ে নেপাল গিয়েছিলেন চোপড়ার বাসিন্দা পদ্ম রায়। ফেরার সময় গভীর রাতে নেপালের বিত্তামোড় এলাকায় মাওবাদীরা পেট্রোল বোমা ছোড়ে। আগুনে ঝলসে যান লরির চালক। শনিবার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় লরির চালক পদ্ম রায়কে উদ্ধার করে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করে। মাওবাদী কোনটে জায়গার নাম কি? বিত্তামোড়। তোমার তোর যে গাড়ি কি মাল ছিলে? খালি ছিলে? তো কি বান্ধে থুইছিলে নাকি? বান্ধে হয়নি, আগুন লাগাই দিছে। আচ্ছা, পাথর দিয়ে ঢাকা হয়েছে। সেখানেই মৃত্যু হয় চোপড়ার বাসিন্দা পদ্মর। ওইদিকে পাট আনলোড করে আসার সময় তোমার যে মাওবাদী অ্যাটাক করছে মোটামুটি 25 জন ছিল। গাড়িতে ছিল আমার জামাইবাবু, প্রথম গাড়ি ছিল আমার জামাইবাবু। না তোমার নামতে পারতেছে, না তোমার গাড়িতে থাকতে পারছে, আর থাকতে পারেনি। ওই গাড়ির সীসা ভেঙে লাফ দিয়ে ও কোনো রকমভাবে পালাই আসছে। ওইখান থেকে খালি হয়ে আসছিল, রাস্তায় মাওবাদীরা আটকায় মানে গাড়িটা জ্বালাই দিছে। কবে হয়েছে? যে গাড়ির মালিক, ওই গাড়ির মালিক এখনো পর্যন্ত আসেনি দেখতে। শুধু একটি লরি নয়, হামলা চলে অন্যান্য লরিগুলিতেও। নেপালের বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি 3 জন লরি চালক। এই ঘটনায় নেপাল পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। প্রেস রিলিজ দিয়ে এমনটাই জানানো হয়েছে। তুষার বিশ্বাস ও রণজিৎ বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। মেয়ের বিচারের দাবিতে এবার দ্রোহের উৎসবে অভয়ের পরিবার। ষষ্ঠীতে দেবীর বোধন থেকে দশমীতে বিসর্জন পর্যন্ত ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন অভয়ের বাবা মা। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশনে সহানুভূতি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে আরও মানবিক হওয়ার পরামর্শ দিচ্ছেন অভয়ের পরিবারের সদস্যরা। এর পাশাপাশি রাজ্য জুড়ে ঘটে যাচ্ছে একের পর এক অসামাজিক ঘটনা, সেই বিষয়েও সরকারের তৎপরতা প্রয়োজন। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মৃত্যু, এগুলো কি দুর্ঘটনা? সন্তানকে হারিয়ে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন তুলল অভয়ের মা। আমরা যদি বাড়িতে আনন্দে থাকতাম, সেটা আনন্দ না থাকে বাইরে উঠোনে যেরকম ভর্তি থাকতো, বাড়ি আলোয় গম গম করতো, যেমন উঠোনে যেরকম থাকে আমরা সেরকম আমরাই ষষ্ঠী থেকে বলবো। কবে থেকে বলবো? ষষ্ঠীতে 4 দিন তো থাকবোই। আমাদের পরিবারের না, আমরা কোনো কাউকে আমন্ত্রণ করছি, আমাদের পরিবারে তারা আসবেন, কিন্তু আমরা পরিবারের লোকই থাকবো, আমরা চাই না পরিবারের লোকই থাকবো। মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন? হ্যাঁ, অবশ্যই যেহেতু আসতে পারে, আপনারা তো সবসময় থাকবেন। জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন
করছে। আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে, তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সঙ্গে সমাধান করেন। ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন, এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট, সেগুলো কি হলো? সেগুলোও কি দুর্ঘটনা? আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই, এগুলো আমার মাননীয়ার কাছেই জানতে চাই। আবারও সেই পার্ক স্ট্রিট, এবার শ্লীলতাহানির অভিযোগ। এবার নির্যাতিতা একজন সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ পার্ক স্ট্রিট থানার রেস্টরুমে তার শ্লীলতাহানি করেন পার্ক স্ট্রিট থানারই একজন এসআই। একই চিত্র মালদাতেও। অভিযোগ ধর্ষণের পর অভিযোগ তুলে নিতে চাপ দিয়েছেন মানিকচক থানার এসআই। অভয়া আর ছোট্ট উমার পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি গোটা বাংলা জুড়ে। একাধিক প্রশ্নের মাঝে উত্তর কিন্তু অধরা। থানার মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ থানার বিশ্রাম কক্ষে মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্ত কলকাতা পুলিশেরই এক সাব ইন্সপেক্টর। একজন এসআই কলকাতা পুলিশে, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠলো এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই যে মামলা, সেই মামলাও কিন্তু রুজু হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কমপ্লেনও কিন্তু দায়ের করা হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারের তরফ থেকে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। শ্লীলতাহানির অভিযোগ দায়ের হতেই সাসপেন্ড করা হয়েছে ওই সাব ইন্সপেক্টরকে। অভিযোগ, মত্ত অবস্থায় ওই ঘটনাটি ঘটিয়েছেন তিনি। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই পার্ক স্ট্রিট থানায় বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা ও কর্মীরা। থানার মধ্যে যদি শ্লীলতাহানির ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি শোচনীয় অবস্থা, সেটা সহজে অনুমেয়। সেই জন্য দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা পার্ক স্ট্রিট থানাতে এসেছি ওসির কাছে, যে সত্য উদ্ঘাটন করুন, সত্য ঘটনার প্রকাশ্যে আনুন। খোদ কলকাতাতেই যখন এই চিত্র, তখন মালদাতেও অব্যাহত থ্রেট কালচার। অভিযোগ, এক ধর্ষিতাকে থানায় ডেকে হুমকি দেওয়া হয়েছে। এখানেও অভিযুক্ত এক এসআই। তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দিব, তোমাকে বদনাম করে দিব। সেজন্য আমি চাইছি যে আমার সমাধান, মানে আমি বিচার চাইছি। থানায় ডেকে নিয়ে গিয়ে হুমকি, ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার হুমকি। অভিযোগ এসআই স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ না তুলে নিলে বদনাম রটানোর হুমকি নির্যাতিতার বিরুদ্ধে। কয়েকদিন আগেই গ্রামের ধর্ষণের শিকার হন মালদার যুবতী। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপরেই নির্যাতিতাকে হুমকির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যদিও মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে। একটা অদ্ভুত অবস্থা সারা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে এবং গোটা প্রশাসনটা যে পচে গেছে, এটা কিন্তু আমরা স্পষ্ট মানুষের চোখে দেখা যাচ্ছে। এখন বাধ্য হয়েই জেলার পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে নির্যাতিতা। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে বাংলায় বারবার মানুষ প্রমাণ করেছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। দিন বদলায়, কিন্তু বদলায় না বাংলার এই চেহারা। কলকাতা থেকে মালদা সর্বত্র একই চেহারা। কবে সুবিচার পাবে অভয়া উমারা? উত্তর অধরাই। সৈকত পাল, অর্ণব মজুমদার ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরজিকর এবং কুলতলির ঘটনায় তোলপাড় গোটা বাংলা। এর মাঝে সহকর্মী নার্সকে ধর্ষণের অভিযোগে সরকারি হাসপাতালের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চিকিৎসক নির্দোষ, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। অর্থাৎ অভিযুক্ত চিকিৎসকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সামনে বিএসকে সেন্টার আছে, সেখানেও লোক প্রতিনিয়ত সুবিধা নিতে আসে, পরিষেবা নিতে আসে। ইলেকট্রিক বিল বলুন, রেশন কার্ড বলুন, অন্যান্য সব অ্যাপ্লিকেশন সব কিছুর সুবিধা নিতে আসেন। এখানে কমপক্ষে বিএসকে স্টাফরা বিকেল 4টে অবধি থাকেন। তা সত্ত্বেও যদি আপনি একটা অ্যালিগেশন লাগায়, অথচ ডাক্তারবাবু নিজে এলাকাবাসীদের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন, ডাক্তারবাবু এত পরিষেবা দিয়েছেন মানুষকে, এই মানুষরা তার ফ্যান। আমাদের এই চাপড়া এলাকায় মোটামুটি 30 থেকে 40 খানা বা তত্ত্বাধিক গ্রাম আছে যারা এই ডাক্তার